এভরিথিং ওয়েডনেসডে শুধুমাত্র মেডিকেল এজেন্ট ময়টি চ্যানেলে। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম অনাথ। রচনায় জয়দীপ মণ্ডল, গল্প পাঠে দেবপ্রতিম চক্রবর্তী। সমগ্র চরিত্রে অভিনয় জয়দীপ, তৃষা, সুপর্ণা আর দেবপ্রতিম। শুরু হচ্ছে অনাথ। দাদা বাবু, একটা টাকা দেন না। ও দাদা, এক নিত্যদিনের ব্যস্ততা সবেগে আঘাত করে বাচ্চা মেয়েটিকে। ধপাস করে ছিটকে পড়ল ময়লার স্তূপের উপর। 3 দিনের খিদের জ্বালায় দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে মেয়েটা পাশে পড়ে থাকা আধ খাওয়া পাউরুটির টুকরো মুখে পড়ে চিবাতে থাকে। শুকনো পাউরুটিটা গলায় আটকে বিষম খায়। আই নে জল। তাকে বিষম খেতে দেখে আমি আমার রিকশায় পড়ে থাকা জলের বোতলটা এগিয়ে দিলাম। সে ঢকঢক করে এক নিঃশ্বাসে জলটা শেষ করে বলল, দাদা, কিছু খাতে দাও না। মুড়ি খাবি? দাও। আমি রিকশার সিটের নিচ থেকে জল কাগজে বাঁধা একটু মুড়ি দিলাম, কিন্তু মুড়ি হাতে পেয়ে বোধহয় সে বিশেষ খুশি হলো না। হঠাৎই একটু তফাতে এক বাবু হাত দিলেন। ও রিক্সা যাবে নাকি? হ্যাঁ বাবু যাবো। কোথায় যাবেন? বটতলা। কত ভাড়া? এই 25 টাকা বাবু। হ্যাঁ, 25-20 টাকা দেবো, চ চ। এই ভাড়া পেয়ে আমি চলে গেলাম। কি একটা মনে হলো যেন ও কিছু একটা বলতো, কিন্তু আমিও আর পাত্তা দিলাম না। কারণ এই ব্যাটারি গাড়ির যুগে পায়ে টানা রিক্সায় কেউ যেতে চায় না। স্টেশনে কোনো গাড়ি না থাকলে বড় জোরে 2-1টা ভাড়া পাই। তা আমি ভাড়া টানবো না বসে বসে ও কি বললো সেই চিন্তা করব। ফিরে এসে দেখলাম তার নিত্যদিনের কাজে সে ব্যস্ত। ওর জামা টেনে পা ধরে 2-1টা টাকা রোজগার করে। কখনো কোনো স্বজন ব্যক্তি দেখা পেলে তো সোনায় সোহাগা, টাকার সঙ্গে খাবারও পেয়ে যেত। ঠিক এমনই একদিনে দেখি ওর হাতে 2টো পাউরুটি আর 50 টাকা। আমি জিজ্ঞেস করলাম, কিরে, 50 টাকা আবার হাতেও কি খাচ্ছিস? ও কিরে, পাউরুটি আবার তার মাঝে তরকারি? কি রে, কথা কম। আমার কথায় বিন্দুমাত্র মনোযোগ না দিয়ে সে কামড় বসাতে থাকে ওই বিলাসী পাউরুটিতেই। আমিও আর কথা না বাড়িয়ে ভাড়া জোগাড় করতে থাকি। এভাবেই দিনের পর দিন কেটে যায়। আমার আর ওর জীবনটা একই রকম লাগতে থাকে। ওর দিন চলে ভিক্ষা করে, আর আমি বাবুদের হাত পায়ে ধরে 10 টাকা ভাড়ায় তাদের গন্তব্যে ছেড়ে আসি। তফাৎ কেবল এই যে আমি দিনের শেষে বাড়ি ফিরে যাই আর ও যায় টিকিট কাউন্টারের সামনে থাকা সিমেন্টের বেঞ্চিতে। আর সারাটা দিন ভিক্ষা করার পর দুপুরে আমার রিকশার পাশে বসে বলতে থাকে অনেক কথা। তার মা নাকি তাকে এই বেঞ্চিতে বসিয়ে রেখে কোথায় হারিয়ে যায়। আমি বলি, হেই, তাও আবার হয় নাকি? হ্যাঁ গা, সত্যি। আমার বাপ আমার মায়ের খুব ভালোবাসত। বাপ ওই মিস্ত্রির সাথে কাজ করতো, ইট বালু বয়ে দিত। খুব গরিব ছিল আমার বাপ। দুবেলার খাবার জোটাতে তার গায়ে জ্বর আসতো। তাহলে চল তো কি করে? কেন, মিস্ত্রি যেত, উনি বেশ ভালো ছিল। মাঝে মাঝে আমাদের বাজার করে দিয়ে যেত। বাপটা ওকে বেশ সম্মান করতো। প্রায় দিন দুপুরবেলা খেতে আসতো আমাদের বাড়িতে। আমি স্কুল থেকে ফিরে এসে দেখতাম স্ত্রী জেঠু এক গাদা সবজি মাছ সব দিয়ে গেছে। তারপর একদিন স্কুল থেকে ফিরে দেখি মা কাঁদছে, আর মিস্ত্রি জেঠুর গায়ে কাদা মাটি লেগে, আর ঘরের কোণে একটা শাবল। আমি কিছু জিজ্ঞেস করার আগেই মা বলল বাপটা নাকি কাজে গেছে, আমাদেরও নাকি সেখানে যেতে হবে। তারপর আমি, মা আর মিস্ত্রি জেঠু ট্রেনে চেপেও আসলাম এখানে। মা আমাকে এখানে বসতে বলল, এখান থেকে আবার ট্রেন চাপতে হবে। আমি বসে রইলাম, কিন্তু মা আর এলো না।
মিস্ত্রি জেঠুকেও দেখতে পেলাম না আর। আমার খুব কান্না পাচ্ছিল, খিদেও পাচ্ছিল, কিন্তু মা আর এলো নি। থাম তো, ও বাড়া আসতেছে, যা পারা। এতক্ষণ ওর কথা শুনলেও আর শোনা হলো না আমার। দুপুরের ঘুমটা না হওয়ায় মাথাটাও ধরেছিল অল্প। এদিকে ভাড়া আসতে দেখে সে ছুটে সেই দিদিমণির শাড়ির আঁচল ধরে ভিক্ষা করতে শুরু করে। আমি তাড়া দিয়ে বললাম, মেলা ফ্যাস ফ্যাস করিস নে তো, যা পালা। দেখলাম দিদিমণি বেশ অপ্রস্তুত এবং অসন্তুষ্ট। এই সুযোগে ওর হাত থেকে ওনাকে ছাড়িয়ে সোজা রিকশায় তুলে নিলাম। বেশ বুদ্ধিমানের কাজ হলো বটে। কেমন ছো মেরে ভাড়াটা ব্যাটারি গাড়ির আগে নিয়ে নিলাম। ফিরে এসে দাঁড়াতেই মেয়েটি বলল, ও দাদা, কিছু খাতি দাও না। মুড়ি খাবি? দাও। আজ মনটা বেশ ফুরফুরে থাকাতে ওর হাতে 5টা টাকা দিতে যাব। ঠিক এমন সময় হঠাৎ একটু তফাতে একটা বাবু হাঁক দিলেন। রিক্সা যাবি নাকি? হ বাবু, যাবো। কোথায় যাবেন? কালীতলা। কত ভাড়া? কালীতলা 30 টাকা বাবু। 20 টাকা দেবো, চ যাবি? কালীতলা বেশ ভিতরে বাবু, 30এই যাবো। এই দরাদরির মাঝে হঠাৎ মেয়েটির দিকে চোখ গেল, আর যেতেই বাবু রেড়ে করে তাড়া দিয়ে উঠলেন। দেখলাম মেয়েটি তার ঝোলা থেকে কি একটা বের করে কি একটা পরম সুখে এক কামড় বসিয়েছিল তাতে। দেখে মনে হলো বেশ বড় লোকই খাওয়ার। মেয়েটির গালে ঠাস করে একটা চর পড়ল, আর আরও একবার বলিষ্ঠ হাতের ধাক্কায় সে পড়ল রাস্তার ধারে। বাবুর সঙ্গে আমিও দিলাম এক হাত। বাবু বললেন, এদের লাই দিয়ে তোমরাই মাথায় তুলো, নইলে ঝোলায় হাত দেওয়ার সাহস পায় কেমন করে? একদম লাই দিবি না এদের, নইলে প্যাসেঞ্জার পাবি না। অনেক কষ্টে হাত পা ধরে সাওয়ারি নিলাম রিকশার। ভাড়া পেলাম 30-এর জায়গায় 15। স্টেশন ফিরলাম যখন, তখন বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখলাম মেয়েটি বসে বসে সেই খাওয়ার এখনো খেয়ে চলেছে। দেখে আমার গা পিত্তি জ্বলে গেল। ফিরতি ভাড়া না পাওয়ায় সেই রাগ উঠল চরম। আজ ওকে ছাড়বো না। ওর জন্য পুরো 15 টাকায় মার গেছে আমার। গিয়ে ধরলাম ওর চুলের মুঠিটা। আয় হারামজাদি, তোর মরণ হয় না রে? তোর মরণ হয় না? তোর জন্য প্যাসেঞ্জার অর্ধেক টাকা কম দিল, তা 15 টাকা কি তোর মরা বাপ দেবে? এই বলে এক চর বসালাম ওর গালে। ছোট লোক বেহায়া মেয়ে, কোথা থেকে আসে কে জানে। চর মেরে মনটা বেশ শান্ত বোধ করলাম। না, এক চরে 15 টাকা ওসুল না হলেও ক্ষতিপূরণ হিসেবে যথেষ্ট। দেখি স্টেশনের বাইরে গাছের তলায় গিয়ে বসলো। আমি আর গা করলাম না। রাতে ঘরে ফেরার সময় দেখি সে ঠায় বসে আছে এখনো সেখানে। আমার কি, আমি যাই গে, যা করার করুক, মরে মরুক। ও মরলে কিছু আসে যায় না এই সভ্য সমাজের। সকালে এসে দেখি ময়লা স্তূপের পাশে পড়ে আছে। আমি সেদিকে না তাকিয়ে নিজের কাজে লেগে পড়লাম। আজ দুপুর থেকে বেশ জোরে বৃষ্টি হওয়ায় স্টেশনে আর ফেরা হয়নি। আর তাছাড়া ফিরতি ভাড়াও পেয়েছিলাম 2-1টা। ফিরে এসে দেখি সে এখনো ওখানে বসে, কিন্তু কেমন যেন মরা মরা ভাব। নতুন চরণ নেই। চর খেয়ে মরে গেল নাকি? আমি তো অত জোরে মারিনি। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখি বীভৎস এক দৃশ্য। ময়লা জামাটার নিচের দিকটা রক্তে ভিজে গেছে, আর মেয়েটি পড়ে আছে অচৈতন্য অবস্থায়। হায় রে সমাজ, যেখানে একটা কাক মরে গেলে কাকেরা ভিড় জমিয়ে ফেলে, আর মানুষ এতক্ষণ এইভাবে পড়ে আছে কে জানে। আমিও কাকে বলছি, আমিও তো নিজে ওর এমন অবস্থা উপেক্ষা করে চলেছি বারবার। তাড়াতাড়ি লোক জড়ো করার চেষ্টা করলাম, কিন্তু কেউ এলো না। দুজন বলল, একে হাসপাতালে নিয়ে যাও। না না, পুলিশ কেস হবে, আগে থানায় নিয়ে খবর দাও। আরে না না, আগে হাসপাতালে, তারপরে থানায়। সভ্য বাবুরা তর্কে ভারী পটু। তারা হাসপাতাল আর থানার মহিমা একে অপরকে বোঝাতে লাগলো। আমি কিছু বুঝতে না পেরে ওকে আমার রিকশায় করে হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে ডাক্তারবাবু নিলেন না, বললেন আগে থানায় খবর দিতে।
এই হাসপাতাল থেকে ওই, ওই হাসপাতাল থেকে অন্য হাসপাতাল। বছর 65 পায়ে যতদূর রিক্সা ছোটাতে পারলাম, তাতে ওই মেয়ের চিকিৎসা করানো গেল না। কেউ এগিয়ে এলো না। কি বা আসে যায় এক অনাথ বাচ্চার মৃত্যুতে? এরকম লক্ষ লক্ষ অনাথ বাচ্চারা রয়েছে ছিটিয়ে ছিটিয়ে, রেল লাইনে, প্ল্যাটফর্মে, বাস স্ট্যান্ডে। আচ্ছা, খোঁজ কি রাখে এই সভ্য সমাজ? তারা কখন মরছে, কিভাবে মরছে? ধীরে ধীরে বুকের ওঠানামা বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাসও হারিয়ে ফেললো তাদের পথ, আর বাতাসে ভাসে কেবল একটাই আওয়াজ, দাদা বাবু, একটা টাকা দেন না। ও দাদা, কিছু খাচ্ছি দাও না। এভরিথিং ওয়েডনেসডে, শুধুমাত্র মেডিকেল এজেন্ট মাইটি চ্যানেলে।